আমরা তো বলেছি আমাদের পার্টির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চাই, নতুন করে সংবিধান লিখতে চাই। তো সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে 6টি কিন্তু অপশন দেয়া আছে কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। সেই বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। সবগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানোর পর আমরা সেই বিষয়ে আলোচনা করব, তখন আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ সবাই। আমাদের পার্টি থেকে আমরা যেটা বলেছি, জরুরি অবস্থা বিষয়টাই তো জরুরি। তো সেই ক্ষেত্রে এক্সিকিউটিভকে অনেক সময় তড়িৎ সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু জরুরি অবস্থা যেন পলিটিসাইজ করা না হয়, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, সেটার ব্যাপারে কিন্তু সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। এখন আমাদের পক্ষ থেকে যে প্রস্তাবটা উঠেছিল হাউসে, যে প্রধান বিরোধী দলের নেতা তিনি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কিনা, সেটাকে আমরা একমত হয়েছি। কারণ প্রধান বিরোধী দলের নেতা হয়তো এখানে একমত না হলেও তিনি বের হয়ে যদি একটা স্টেটমেন্ট দেন, সেটা হয়তো জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সরকার সেই সিদ্ধান্তকে আমলে নিতে পারে। সেটা আসলে আলাপ আলোচনার দ্বারকে উন্মুক্ত করে এবং প্রধান বিরোধী দলকে বাংলাদেশের রাজনীতিতে যে একটা ভূমিকা রাখার কথা, সেই ভূমিকা রাখার দ্বারটাও একটু উন্মুক্ত করে। আরেকটা প্রশ্ন, সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই পর্যন্ত আজকে সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে, এটা নিয়েই আসলে বিগত আমরা যদি বলি 2006 সাল থেকে বা 5 সালের পর থেকে যে আন্দোলন এবং এর পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক ঘটনাচক্র আপনারা যদি খেয়াল করেন, সেটা কিন্তু প্রধান উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করেই। তারপর তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলই করে দেওয়া হলো। সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ আলোচনার টপিক। সেদিক থেকে আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল এটি পুঙ্খানুপুঙ্খভাবে আরও বিশ্লেষণ করছে, ভাবছে। কমিশনও আমাদেরকে গতদিন 2টি প্রস্তাব দিয়েছিল, সেখান থেকে তারা আজকে আরেকটি প্রস্তাব দিয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছে আজকে। আমরা যেমন একটি প্রস্তাব আগে দিয়েছিলাম, জামাতে ইসলামী তারা সম্ভবত সামনে একটি প্রস্তাব দিতে যাচ্ছে। সবগুলো প্রস্তাব নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় আমরা যেতে পারবো বলে বিশ্বাস করি। ঐকমত্য কমিশনের 2য় দফার যে 12তম দিনের বৈঠকে উপস্থিত হয়েছিলাম। আজকে আলোচনার একদম প্রথম দিকেই জরুরি অবস্থা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রথমেই জরুরি অবস্থা জারির বিষয়ে আমাদের একটি অবস্থান ছিল। আমরা জরুরি অবস্থা জারির বিষয়ে জরুরি অবস্থাকে 3টি ভাগে ভাগ করার কথা বলেছিলাম। একটি হচ্ছে যুদ্ধ, আরেকটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারী, আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ গোলযোগের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে যদি কোনো জরুরি অবস্থা জারির মতন প্রয়োজন দেখা দেয়, সেই ক্ষেত্রে সরকার জরুরি অবস্থা জারি করতে পারবে। এবং জরুরি অবস্থা জারির ক্ষেত্রে আগে যেরূপ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরে জরুরি অবস্থা জারি করতে পারতেন, সেখানে সেটা মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হয়েছে, কলেবরটা একটু বর্ধিত করা হয়েছে। আমরা এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে একমত পোষণ করেছি। একই সাথে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে আমরা বলেছি যে যেহেতু জরুরি অবস্থা একটি জরুরি বিষয় এবং এই সময় সরকারকে তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়, সেই ক্ষেত্রে এটি এক্সিকিউটিভের কাছে থাকাই বাঞ্ছনীয়। একই সাথে বিরোধী দলের একটি উপস্থিতির প্রস্তাব এসেছিল ঐকমত্য কমিশনের আলোচনায়। আমরা সেই ক্ষেত্রে বলেছি প্রধান বিরোধী দলের যিনি থাকবেন তিনি এই বৈঠকে উপস্থিত হতে পারেন এবং তার মতামত তিনি প্রদান করতে পারেন। একই সাথে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমরা আমাদের যে দলের অবস্থান ছিল সেটি ছিল কর্মে প্রবীণতম আপিল বিভাগের বিচারপতিকেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করবেন। কিন্তু হাউসে কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ 2 জন নাকি 1 জন এই নিয়ে একটি মতপার্থক্য দেখা দেয়। তৎপরবর্তীতে কমিশন একটি সিদ্ধান্ত নেয় যে তাদের যে অরিজিনাল প্রস্তাব ছিল কর্মে প্রবীণতম জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে। কিন্তু এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে, যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে, তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিধান সংযুক্ত করতে পারবেন। এছাড়া আমাদের আরেকটি যে বিষয়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা চলমান আছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা প্রদান করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন একটি প্রস্তাব উত্থাপন করেছিল আজকে। সেই প্রস্তাব নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কোনো মতামত দেইনি। প্রস্তাবটি আমরা আরও একটু গভীরভাবে পর্যালোচনা করতে চাই। তবে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি, আমরা এই বিচারাঙ্গনকে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে আসার কারণে যে পলিটিসাইজ করা হয়েছে সেটির বিরোধী। আমরা কোনোভাবেই বিচারাঙ্গনকে এই ভূমিকায় দেখতে চাই না।
ধন্যবাদ। রাসেল ভাই একটু একটা হ্যাঁ, অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে এখন এখানে আসবে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক। না, এটা এখানে ওটা বাদ গিয়ে এটা আসছে আর কি, এটা ক্লজে ছিল না। অভ্যন্তরীণ গোলযোগটা ছিল আগে, ওটাকে বাদ দিয়ে এখন হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব। আগের ক্লজটা ছিল যুদ্ধ এবং বহিঃশক্তির আক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগ। তো আমরা এখানে অভ্যন্তরীণ গোলযোগটার পরিবর্তে এখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে এই শব্দটা যোগ হবে, এবং একই সাথে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী এটাও এখানে যুক্ত হচ্ছে। আলোচনার অগ্রগতি থেকে আপনারা খুশি কি? আলোচনা এখন পর্যন্ত একটি দিকে যাচ্ছে, কিছু কিছু বিষয়ে আমরা ঐকমত্যে আসছি, এটা একটা খুবই আশার ব্যাপার। আমরা হয়তো আশা করি যে অতি শীঘ্রই আমরা একটি পর্যায়ে যেতে পারবো। রাসেল আচ্ছা, ভাই তত্ত্বাবধায়ক clear করবেন যে